চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 10-এর পৃষ্ঠা নাম্বার 88, ঠিক আছে। আর পরবর্তীতে অধ্যায় 11-র ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ সাবস্ক্রাইব করলে আমার দুইটা চ্যানেলের ভিডিওই কিন্তু তোমরা সহজেই খুঁজে পাবা এবং দেখতে পাবা। তো দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে। 1 নম্বরে বলেছে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে ভূমিরূপ হলো, সঠিক উত্তর হবে খ নাম্বার, সমতল ভূমি। এবং দেখো 2 নম্বরে বলেছে বাংলাদেশের ভূমি কোন দিকে কিছুটা ঢালু, সঠিক উত্তর হবে ক, উত্তর থেকে দক্ষিণ। 3 নম্বরে বলেছে মালামাল পরিবহনে কোন মাধ্যমের পরিবহন খরচ কম, সঠিক উত্তর হবে ক, জলপথ। 4 নম্বরে বলেছে আমরা পণ্য কেনার সময় কোন পণ্যকে প্রাধান্য দিব, সঠিক উত্তর হবে গ, দেশি পণ্য। তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের উত্তর। এখন আমরা চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে কি বলেছে, সত্য হলে তার পাশে দন্তের স আর মিথ্যা হলে তার পাশে মি লিখো। মানে এই যে এখানে একটা প্রশ্ন করেছে, এই কথাটা কি সত্য বলেছে নাকি মিথ্যা। যদি রিডিংটা পড়ার পর তোমার মনে হয় যে হ্যাঁ এটা সত্য কথা, তাহলে এখানে দন্তের স লিখবা, যদি মনে হয় মিথ্যা কথা তাহলে এখানে মি লিখবা। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর 1 নম্বরে বলেছে কুমিল্লার লালমাই পাহাড়টি মরুভূমির অন্তর্ভুক্ত, এটা কিন্তু মিথ্যা কথা, তাই এখানে আমরা মি লিখেছি। তারপরে দেখো 2 নম্বরে বলেছে পলিমাটি দ্বারা গঠিত ভূমির প্লাবন সমতল বলে, এটা কিন্তু সত্যি কথা, আসলে সত্যি কথা, তাহলে এটা আমরা কি লিখবো, দন্তে স লিখেছি। 3 নম্বরে বলেছে সমভূমির উর্বর মাটি কৃষিকাজের উপযোগী, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, তাই আমরা এখানে দন্তে স লিখেছি। তারপর 4 নম্বরে বলেছে নদীতে বজ্র ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করা অপরাধ, তো এটা কিন্তু আসলেই সত্যি কথা, তাই আমরা এখানে কি লিখেছি, দন্তের স, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ঘ নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো গ নাম্বার। এর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে। তো চলো আমরা এই প্রত্যেকটার সাথে কোনটা মিলে, তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। ক নাম্বারে বলেছে পাহাড়ি ভূমি বান্দরবান, এটা উত্তর কি হবে, খাগড়াছড়ি। খ নাম্বারে বলেছে সমতল ভূমি, এটার উত্তর কি হবে, ঝালকাঠি পিরোজপুর। গ নাম্বারে বলেছে সোপান, এটার উত্তর কি হবে, এই যে ময়মনসিংহ টাঙ্গাইল। তো এই ছিল কিন্তু আমাদের ডান বামের উত্তর, ঠিক আছে। আর ক নাম্বারে যে বান্দরবন সহ হবে, বান্দরবন খাগড়াছড়ি, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডান বামের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্কোর করে চলে যাব ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নে। দেখো এখানে 1 থেকে 4টি প্রশ্ন আছে। 1 নম্বরে বলেছে বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম লেখো। তো চলো আমরা এরকম প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও এর উত্তর দেখি। ক নাম্বার, বাংলাদেশের প্রধান 3টি নদ নদীর নাম লেখো। উত্তর, বাংলাদেশের প্রধান 3টি নদ নদী হলো পদ্মা, মেঘনা ও যমুনা। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত কোন ধরনের বৃক্ষ জন্মে। উত্তর, বাংলাদেশের সোপান ভূমিতে সাধারণত শালবন, করই, বহেরা সহ বিচিত্র উদ্ভিদ জন্মে। এখন দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, সমতল ভূমি কেন বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। উত্তর হবে সমতল ভূমি পলিমাটি দ্বারা গঠিত, এটি খুবই উর্বর। দেশের 80% ভূমি প্লাবন ভূমি, এতে প্রচুর কৃষি পণ্য উৎপন্ন হয়, এজন্য সমতল ভূমি বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র। তো দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, 3টি শিল্পজাত পণ্যের নাম লেখো। উত্তর, 3টি শিল্পজাত পণ্য হলো 1 পোশাক ও বস্ত্র, 2 পাটজাত পণ্য এবং 3 চামড়াজাত পণ্য। তো এই ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান।
তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 4টা ছিল, 4টার উত্তর কিন্তু কমপ্লিট। এখন চলে যাব 9 নম্বরের বর্ণনামূলক প্রশ্নে। 1 নম্বর আছে আমাদের জীবনে নদ নদীর প্রভাব সম্পর্কে লেখো। 2 নম্বরে বলেছে নদী দূষণ রোধে আমাদের করণীয় কি। তো চলো এরকম 3টি প্রশ্ন আছে, পড়িয়ে উত্তর দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো প্রশ্নটা একটু বড় আছে, আমি তোমাদের ছোট করে দিব, সমস্যা নাই। তো আমাদের জীবনে নদ নদীর প্রভাব সম্পর্কে লেখো। উত্তরে আমরা কি লিখেছি, বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবন জীবিকায় নদ নদীর প্রভাব অপরিসীম। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে নদী নির্ভর। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নদীবন্দর। এই নদীবন্দরগুলো ব্যবসায় বাণিজ্য, পণ্য পরিবহন সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়। নদী আমাদের মাছের চাহিদা পূরণ করে এবং মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে। তো তোমরা চাইলে এই যে সাহায্য করে, এই করে পর্যন্ত দিতে পারো, ঠিক আছে। এতটুকু লিখলেই তোমাদের হবে। আর যদি তোমরা আরো বড় করে লিখতে চাও, ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি। যদি আরো বড় করে তোমরা লিখতে চাও তাহলে লিখবা, তাছাড়া নদ নদীকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটে। বর্ষাকালে নদ নদী বয়ে আনা পলি কৃষি জমিকে উর্বর করে। নদীকে কেন্দ্র করেই অনেক সেচ প্রকল্প গড়ে উঠেছে। আমাদের বেশিরভাগ শহর নদীর তীরে গড়ে উঠেছে। তো এই ছিল আমাদের 1 নম্বরের সমাধান। এখন দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, নদী দূষণ রোধে আমাদের করণীয় বর্ণনা করো। উত্তরে আমরা কি লিখেছি, নদী দূষণ রোধে আমাদের নানা করণীয় রয়েছে। নদীতে বর্জ্য ফেলা, স্রোতের পরিবর্তন, নদী ভরাট ও দখল করা অপরাধ। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নদী দূষণ কমাতে শিল্পবর্জ্য শোধনাগার ও বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে। মরা নদীকে খনন করে আসল রূপ ফিরিয়ে আনতে হবে। নদীকে পলিথিন ও প্লাস্টিক ফেলা যাবে না। তোমরা যদি ছোট করে লিখতে চাও, এই যাবে না পর্যন্ত দিয়ে দিবা। যদি আরো একটু বড় করে লিখতে চাও তাহলে পুরোটা লিখে দিবা। যেমন নদীতে বালু উত্তোলন বন্ধ করতে হবে, শিল্প কারখানার বর্জ্য নদীতে নির্গম বন্ধ করতে হবে, মৎস্য সম্পদের আবাস ও বংশবৃদ্ধি বিঘ্নিত করা যাবে না। তোমরা চাইলে পুরোটা বড় করে লিখতে পারো। এখন দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, রপ্তানিমুখী শিল্পজাত পণ্য কিভাবে আমাদের জীবন ও জীবিকাকে উন্নত করে তা লেখো। উত্তর আমরা কি লিখেছি, রপ্তানিমুখী শিল্পজাত পণ্য আমাদের অর্থনীতি ও জীবন ও জীবিকার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পণ্যগুলো রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় ও আর্থিক লেনদেন বাড়ে। আমাদের দরিদ্র কমে। তাছাড়া শিল্পজাত পণ্যের কারখানার কাজ করে মানুষ আয় বৃদ্ধি করতে পারে এবং জীবনের চাহিদাগুলো পূরণ করতে পারে। রাষ্ট্রের আয় বৃদ্ধির ফলে অবকাঠামো নির্মাণ সহজ হয়। তো এই ছিল আমাদের 3টি প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 88 পৃষ্ঠার বর্ণনামূলক প্রশ্ন সব কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে অধ্যায় 11। এটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।